হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শৌতানস ক্লাসরুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা ভয়েস সেন্স পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আমার ভয়েস সেন্স পার্ট 3 এর ভিতরে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে তো আমরা খুব সহজ নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কিন্তু তার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চিনব কী করে। যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে না চিনতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে তোমরা হয়তো চেনার জন্য বিভিন্ন দৌড়াদৌড়ি করছো এর আগে থেকে, বা বিভিন্ন বই, বিভিন্ন স্যারের কাছে টিপস নিছো। তো আজকে আমি তোমাদের খুব সহজ একটা ওয়ে দেখাবো যার মাধ্যমে আমরা টোটালি এ টু জেড ইম্পারেটিভ সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। তো দেখা যাক সেটা কিভাবে আমরা করতে পারি। আমি এখানে 6টা ওয়ার্ড লিখছি। এই 6টা ওয়ার্ডের বাইরে কোনো কিছু দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় না। ফার্স্ট আমরা দেখব ভিয়ন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি কখনো কোনো সেন্টেন্স শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, রাইট এ লেটার, ক্লোজ দ্য ডোর, ওপেন ইউর বুক, এরকম ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ডেফিনেটলি বুঝবো যে ইম্পারেটিভ। ডু নট, ডু নট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাও আমরা বুঝবো ডু নট রান দ্য সান, ডোন্ট মুভ, ডোন্ট ফরগেট মি, এরকম। নেভার, নেভার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলেও সেটা ইম্পারেটিভ। এক্সাম্পল, নেভার টেল এ লাই। লেট, লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলেও সেটা ইম্পারেটিভ। লেট মি ডু দ্য ওয়ার্ক। প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলেও সেটা ইম্পারেটিভ। প্লিজ গিভ মি এ পেন, এরকম। তো এই 6টা ওয়ার্ডের বাইরে অন্য কোনো ওয়ার্ড দিয়ে কখনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় না। তো আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে যদি কোনো ডেফিনেশনের ব্যবহার করি, যে যে সেন্টেন্সে কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো আমরা কিন্তু কখনোই ইম্পারেটিভ সেন্টেন্সকে 100 আইডেন্টিফাই করতে পারবো না, ওকে। কিন্তু আমরা যদি এই 6টা ওয়ার্ড ফলো করি তাহলে আমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সকে কিন্তু চিনতে পারবো। তো যেহেতু সেন্টেন্সকে আমরা চেনার সহজ একটা ওয়ে পেয়ে গেলাম, এবার আমরা দেখব আরও সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করা যায়। ফার্স্ট এখানে আমি এটাকে 2টা পার্টে লিখছি, এই জন্য প্লিজ বা কাইন্ডলি লাস্টে লিখছি, এই জন্য যে ভিয়ন, ডু নট, নেভার, লেট, এই 4টাকে আমরা একটা ফর্মে নিয়ে যাব, আর প্লিজ বা কাইন্ডলিকে একটা ফর্মে নিয়ে যাব। সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা একটা একটা করে দেখাবো যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তো আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি অবশ্যই কিন্তু প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করতে পারবো। তো ফার্স্ট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে লেট ব্যতীত কিন্তু প্লিজ বা কাইন্ডলি ব্যতীত অন্য যে 4টা আছে, 4টা দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে লেট ব্যতীত কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা পসিবল। লেট অবশ্যই আনতে হবে। তো আমরা শুরুতেই যে রুলসটা আমরা ব্যবহার করবো এই 4টাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, যে রুলসটা আমরা ব্যবহার করব সেটা আমি এখানে লিখছি লেট। লেট মাস্ট বি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য লেট অবশ্যই আনতে হবে। তারপরে সেন্টেন্সের অবজেক্টটা, তারপরে রুলসের একটা বি আনতে হবে, তারপরে যে ওয়ার্ডটা থাকবে ভার্ভ, সেই ভার্ভে V3টা বসাতে হবে, ওকে। তো এবার আমি একটা একটা করে এক্সাম্পল দিব এবং আমাদের যাবতীয় যত ডাউট আছে সবই এই ভিডিওয় আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার হবে, এ টু জেড ক্লিয়ার হবে। ভিয়ন, ভিয়ন দিয়ে আমি এখানে একটা এক্সাম্পল লিখব। প্রথমে আমি এখানে লিখলাম রাইট এ লেটার। রাইট এ লেটার, তো রাইট এ লেটার যেহেতু ভিয়ন দিয়ে শুরু, ফার্স্ট ফর্ম আমরা কি করব, আমি যেহেতু বলছি যে 4টা ভিয়ন, ডু নট, নেভার, লেট, এই 4টাকে আমরা এই একটা নিয়মেই ক্লোজ করব, একটি নিয়মের ভিতরে 4টাকে আমরা সলভ করব। প্রথমে আমি এখানে ফার্স্ট এক্সাম্পল, এটা আমি যেহেতু এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা দেখাবো একটা নিয়মের মাধ্যমে কিভাবে করি, তাহলে লেটকে আমাদের অবশ্যই আনতে হবে, এটাকে প্যাসিভ করতে হবে। এখানে আমি লিখলাম প্যাসিভ। প্যাসিভ, প্যাসিভ যদি করি তাহলে আমাদের প্রথমে লেট নিয়ে আসতে হবে। লেট, এরপরে অবজেক্ট, অবজেক্ট এ লেটার, লেট এ লেটার,
তারপরে আমাদের বি আনতে হবে, রুলসের বি, তারপরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম মানে V3, রাইট, রোড, রিটেন। ওকে, লেটার বি রিটেন। নাম্বার 2, 2 নম্বর ফর্ম ডু নট দিয়ে সেন্টেন্স শুরু হলে আমরা কিভাবে রুলসটা ফলো করে করতে পারি। ডু নট শাট দ্য ডোর, এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের প্রথমে লেট নিয়ে আসতে হবে। এরপরে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লেটের পরে কিন্তু আমরা লেট ডু নট লিখবো না, লেট নট লিখবো। এবার যদি এটাকে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যাব, তখন কিন্তু এই লেট নট থাকলে আমরা বুঝতে পারবো যে ডু নটের নিয়মটা, কারণ লেটের পরে নট আছে, অন্য কোনো সেন্টেন্সে কিন্তু লেটের পরে নট থাকবে না। লেটের পরে যখনই নট থাকবে তখনই আমরা বুঝবো যে ডু নটের নিয়মটা ছিল, তখন আমরা অ্যাক্টিভ করতে গেলে আমরা ডু নট লিখে দেবো। তাহলে লেট নট লিখলাম, এরপরে অবজেক্টটা নিয়ে আসবো দ্য ডোর, লেট নট দ্য ডোর, এরপরে আমরা রুলসের বি নিয়ে আসবো, তারপরে আমরা V3 করব, V3 এজ এ শার্ট, এই বসে যাবে, কারণ এটা একটা উইক ভার্ব, এই তিনটে ফর্মই একই, শার্ট শার্ট শার্ট। ওকে, আচ্ছা, এখানে লেটের পরে আমরা নট লিখলাম, অবজেক্ট নিয়ে আসলাম দ্য ডোর, তারপর একটা বি নিয়ে আসলাম, তারপর শার্ট নিয়ে আসলাম, আমাদের কিন্তু এটা ক্লোজ। আমরা 3 নম্বর ফর্মে চলে যাব। 3 নম্বর যে ফর্ম বলতে মানে নেভার দিয়ে একটা সেন্টেন্স করে সেটাকেও আমরা এই একটা নিয়মের ভিতরে ক্লোজ করব, নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, এটাকে যদি আমরা দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের অবশ্যই লেটটা প্রথম নিয়ে আসতে হবে। আমি যে আগেই বলছি যে লেট ছাড়া কখনো কিন্তু চারটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। তাহলে লেট নেভার, কারণ কি আমরা অন্য সেন্টেন্সে কিন্তু কখনোই লেটের পরে প্রথমটা বসেনি, কারণ প্রথম ভার্ব ছিল, কিন্তু পরের যে দুইটা আমাদের শুরু হয়েছে ডু নট, নেভার, সেটাকে আমাদের অবশ্যই লেটের পরে বসাতে হবে। এই জন্য আমি লেট নেভার লিখলাম, লেট নেভার। এরপরে অবজেক্টটা আমরা নিয়ে আসবো, লেট নেভার এ লাই, এরপরে আমরা একটা বি নিয়ে আসবো রুলসের, তারপরে V3, তাহলে টেলকে V3 করলে টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। ওকে, এবার এটা আমার তো মুছতে হবে, কারণ এখানে আমি বাকি যে ফর্মটা আছে সেটা আমি দেখাবো। এখানে আমি যদি লেটের ব্যবহারটা করি, লেট দিয়ে যদি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে কিন্তু এখানে 4 নম্বর ফর্ম, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, এইটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমরা। এটাই লেট আছে, তাহলে লেট তো এমনিই বসে যাচ্ছে, আমরা পেয়ে গেছি। লেট না থাকলে তো চারটার ক্ষেত্রে আমাদের আনতে হবে, সেটা আমি বলছিলাম। তো বাকি তিনটায় লেট থাকে না, আমরা নিয়ে আসি, আর লেট দিয়ে তো সেটা শুরুই হয়, কোনো কথা নেই। তাহলে লেটটা বসে যাচ্ছে, অবজেক্টটাকে নিয়ে আসবো আমরা, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, এরপরে আমরা রুলসের বি নিয়ে আসবো, তারপরে V3 ডান। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, এখানে কিন্তু একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে যেটা কিন্তু অন্য কোনো সেন্টেন্সের ভিতরে ছিল না। তো এটার জন্য আমরা একটা বাই লিখবো, কারণ প্রত্যেকেই যারা ভয়েস চেঞ্জ এর আগে করছে তারা আমার যে অন্য যে ভিডিওগুলো দেখছে সেখানে কিন্তু ভয়েস চেঞ্জের যে নিয়মটা সেটা দেখলে বুঝতে পারবে যে এরকম থাকলে সেটাকে বাই লিখে পাস করতে হয়। তো এখানে বাই লিখে আমি এখানে মি করে দিলাম, যদি এ না থাকতো তাহলে আমাদের বাই লেখার প্রয়োজন ছিল না, যে জন্য আমি রুলসে কিন্তু এটা দিইনি, এটা অতিরিক্ত একটা অংশ। ওকে, আশা করি এগুলো তোমাদের বুঝতে সমস্যা নাই। আমি যে চারটা এখানে লিখে দিছি, তো এখানে তার ভিতরে দুইটার বিষয়টা হলো যে ডু নট আর নেভার দিয়ে যদি শুরু হয়, তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে লেটের পরে আমরা নটটা নিয়ে আসছি, আর এখানে লেটের পরে আমরা নেভারটা নিয়ে আসছি। তারপরে সেম ওই একই ব্যাপার, যে অবজেক্ট নিয়ে আসলাম, বি নিয়ে আসলাম, ভার্ব V3, এখানেও লেটের পরে নেভার আনার পরে অবজেক্ট নিয়ে আসলাম, বি নিয়ে আসলাম, ভার্বের V3, এরকম ভাবে করলাম। তো এটা হচ্ছে টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক যে নিয়মটা সেটা। তারপরেও এখানে আরেকটা নিয়ম আছে, সেটা আমি একবার একটু দেখাচ্ছি।
যদি কখনো ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু ভার্ব দিয়ে শুরু হওয়ার পরেও যদি তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এটা হচ্ছে 5 নম্বর ফর্ম। যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, যেমন বাই মি এ শার্ট, বাই মি এ শার্ট। এখানে বাই মি এ শার্ট আছে, ভার্ব দিয়ে শুরু আছে, ডেফিনেটলি 1 নম্বর ফর্মে আছে, কিন্তু 1 নম্বর ফর্মে থাকলেও আমাদের একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, যেটা কিন্তু এর আগে যতগুলো সেন্টেন্স আমরা করছি ভার্ব দিয়ে শুরু হলো, যেমন ডু দ্য ওয়ার্ক, রাইট এ লেটার, প্লিজ ওপেন দ্য ডোর, ক্লোজ ইউর বুক, এরকম টাইপের যত, শাট দ্য ডোর, এরকম টাইপের যতগুলো ভি অন দিয়ে শুরু হচ্ছে, তারপরে কিন্তু কোথাও এরকম ব্যক্তিবাচক অবজেক্ট নাই। কিন্তু যদি কখনো ভার্ব দিয়ে শুরু হওয়া সত্ত্বেও ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট আমার যে কেস এবং পার্সনের যে ক্লাসটা যে খেয়াল করছে সে ওইখানে পেয়ে যাবে। তারপর আমি একটু বলে দিচ্ছি, মি, হিম, দেম, হার, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট যদি কখনো বাইরে মানে বিয়নের পরে থাকে, তো সেক্ষেত্রে আমাদের নিয়মটা একই ফলো করতে হবে, যে একটা লেট নিয়ে আসলাম, লেটের পরে অবজেক্ট নিয়ে আসলাম, লেটে শার্ট, তারপরে আমরা সে বি লিখলাম, বি লিখে বাইকে V3 করবো, বট। বাই বট V3। এরপরে আমাদের দেখতে হবে, যেহেতু মি আছে, আমরা কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু বাই লিখে পাস করছিলাম, কিন্তু আমাদের এই নোটটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট, যে এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তো আমাদের এখানে দেখতে হবে যে কখনো ব্যক্তিবাচক অবজেক্ট যদি V1 এর পরে থাকে, তো অবশ্যই আমাদের এখানে কিন্তু একটা ফর লিখতে হবে। তখন কিন্তু আমরা বাই লিখে কিন্তু কখনোই তাকে পাস করতে পারবো না, ফর লিখে আমি কিন্তু মিটাকে এখানে পাস করে দেবো। ওকে, আশা করি আমার যে প্রথম 4টা ফর্ম একটা রুলসের ভিতরে আমি কভার করতে পারলাম। তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে নিবে যদি তোমাদের প্রয়োজন হয়। তো আমি নেক্সট যে 2টা আছে আমাদের, প্লিজ বা কাইন্ডলি, সেটা আমি এই রুলস দিয়ে দেখানো যায় না, সেটার জন্য একটা ব্যতিক্রম, সেটা আমি খুব সহজেই এখানে আমি বোঝাচ্ছি, যে প্লিজ বা কাইন্ডলি দিয়ে হলে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্লিজ বা কাইন্ডলির যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, আমরা একটা নিয়মই ফলো করব, যে প্লিজ অথবা কাইন্ডলি, এর পরিবর্তে এখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখব, ইউ আর রিকোয়েস্টেড টু লিখে বাকি অংশ পাঠিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। ইউ আর রিকোয়েস্টেড টু লিখে যদি আমরা বাকি অংশ পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে। যেমন এক্সাম্পল যদি আমি দিই এখানে, প্লিজ হেল্প মি, তো এখানে আমি কিন্তু এই প্লিজের পরিবর্তে কিন্তু আমি ইউ আর রিকোয়েস্টেড টু লিখব, যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভের কথা বলছে, এখানে প্যাসিভ থাকবে, প্যাসিভ বলবে এরকম। তো আমি এখানে লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে কিন্তু আমি ফর্মটা লিখে দিলাম হেল্প মি। আমরা কিন্তু জাস্ট প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু লিখলাম, বাকি যেটা ছিল হেল্প মি, বাকি অংশ সেটা কিন্তু থেকে গেছে। কাইন্ডলির পরিবর্তে ওই একই ফর্ম, যদি কাইন্ডলি দিয়েও কোনো সেন্টেন্স শুরু হয় তাহলেও কিন্তু একই। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে যদি স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যদি কাইন্ডলি আর প্লিজের নিয়মটা একই হয়, যে ইউ আর রিকোয়েস্টেড টু লিখে যদি করতে হয়, তাহলে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন আমরা কোনটা ইউজ করব? দ্যাটস এ গুড কোশ্চেন। আমরা তখন দেখব যে সেন্টেন্সটার একটা ধরন দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কি বলতে চাচ্ছে। তো প্লিজ আর কাইন্ডলির যে ব্যবহারটা, সেটা আমরা একটু শর্টভাবে যদি মাথায় রাখি, প্লিজটা কখন ব্যবহার হয়? প্লিজটা ব্যবহার হয় সাধারণত যদি কেউ আমাদের
কোনো প্রয়োজনে আসে। তো হঠাৎ করে হয়তো কাউকে আমার একটু প্রয়োজন হলো, তার ক্ষেত্রে আমি হয়তো তাকে বললাম প্রয়োজন, মানে হয়তো আমি তাকে বললাম যে প্লিজ হেল্প মি, অথবা প্লিজ গিভ মি এ ফেন, এরকম তাকে আমি হয়তো বললাম। কারণ প্লিজটা নর্মালভাবে আমরা কিন্তু ইউজ করি, কিন্তু কাইন্ডলিটা করি না। কাইন্ডলি এমন অর্থে ব্যবহার হবে যখন খুবই গুরুতর অর্থে তার প্রয়োজন ছাড়া আমি চলতে পারবো না, মানে সেই শুধু আমাকে হেল্প করতে পারে, এরকম যদি কোনো সেন্টেন্স ব্যবহার হয় তখন আমরা মনে করবো যে ওইটা কাইন্ডলি ব্যবহার হচ্ছে। যেমন আমি কাইন্ডলিটা ব্যবহার করতে পারি আমাদের সাধারণত যদি এরকম থাকে, কাইন্ডলি ফরগিভ মি, এখানে সে ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, কারণ আমি তার কাছে অপরাধটা করছি, যার জন্য সেই একমাত্র আমাকে ক্ষমা করবে। এই জন্য এই কম্পেয়ারটা আমাদের বুঝতে হবে যে প্লিজ কখন বসবে, কাইন্ডলি কখন বসবে। তাছাড়া সাধারণত এখানে প্লিজ বা কাইন্ডলির ক্ষেত্রে এতটা না বুঝলেও হয়। এখানে যখন আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু আমরা ব্যবহার করব যে প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে, তখন যদি আমরা যখন প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভে নিয়ে আসবো তখন যদি আমরা প্লিজ লিখে দিই তো আমাদের সমস্যা হয় না, কারণ প্রত্যেকটা নর্মাল সেন্টেন্সে প্লিজটাই বেশি ব্যবহার হয়, কাইন্ডলিটা সাধারণত ওই পরিমাণ ব্যবহার হয় না, যদি না এরকম সিচুয়েশন হয়। ওকে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই রকম যে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিন্তু ওই একইভাবে যেটা আমি বলে দিয়েছি যে ইউ আর রিকোয়েস্টেড টু ফরগিভ মি। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে তোমরা থাকবে।